আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এতক্ষণ হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলবো। আবার অনেকে হয়তো অবাক হচ্ছেন যে এই কথা আমি কিভাবে বললাম যে প্রণব বার্মাকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে তাড়ানো উচিত। তো ভাই, এই কথাটা আমার না। এই কথাটা হচ্ছে যে আমাদের মহামান্য স্বাধীনতা 02-2024 জঙ্গি নেতা হাসনাত আবদুল্লাহ স্যারের কথা। গত পরশুদিন উনি বলেছিলেন যে প্রণব বর্মা বা ইন্ডিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা উচিত, ইন্ডিয়াতে আক্রমণ করা উচিত, সেভেন সিস্টারকে 7 টুকরো করে দেওয়া উচিত, 8 টুকরো করে দেওয়া উচিত, না হলে এই হবে সেই হবে। এগুলো নিয়ে যখন গরম গরম চলছিল তখন সম্ভবত গত পরশু দিন প্রণব বর্মাকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর ডেকেছিলেন এবং ডেকে ওনাকে কথাবার্তা বলেছেন। এরপরে যতটুকু জানলাম যে প্রণব বর্মা ইন্ডিয়াতে ওনাদের পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠিয়েছেন যে এই দেশে ওনার পক্ষে আর কাজ করা সম্ভব নয়। সুতরাং এটা দুই দেশের কূটনীতিকদের ব্যাপার, তারা কি করবেন না করবেন সেটা যেহেতু তাদের ব্যাপার। আবার গতকালকে ছিল বন্ধের দিন, এই দিনে বাংলাদেশের অ্যাম্বাসেডরকে ইন্ডিয়ার পররাষ্ট্র দপ্তর ডেকে নিয়ে গিয়ে কি কি বলেছেন সেইটা নিয়ে আজকে আজকে আমাদের মহামান্য হাসনাত স্যার উনি বললেন যে প্রণব বর্মাকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। তার কারণ কি ভাই? একজন কূটনীতিক, সে একটা দেশের অন্য একটা দেশের কূটনীতিক, তাকে এইভাবে শিষ্টাচার বহির্ভূতভাবে লাথি মেরে বের করে দাও, গুলি করে দাও। আবার আরেকজনে যে দাঁতলা একটা পোলা আছে না, কি জানি নাম, ওই যে উমামা ফাতেমার ভাই মনে হয়, ওইটা দুটোটাই দাঁতলা একই রকম। তো ওইটা আবার কইছে যে আগামীতে লং মার্চ যেটা হবে সেটা তো ওরা খন্তা কোদাল নিয়ে আসবে, ইন্ডিয়ান এম্বাসির একটা একটা ইট খুলে নিয়ে যাবে। তো অবস্থা দৃষ্টিতে যা মনে হয় যে ইরানে আমেরিকান এম্বাসি যেভাবে জ্বালাই দিছিল, আমার মনে হয় সেই দিকেই যাচ্ছে। এবং এটা পুরোটাই ইন্ধন দিচ্ছে সরকার। কারণ এই সব কথাবার্তা যারা বলতেছে তাদেরকে কি সরকার কি এখনো বাধা দিয়েছে বা কোনো কিছু বলেছে যে এইরকম শিষ্টাচার বহির্ভূত কথা বলা উচিত না বা আপনারা এভাবে বলবেন না, এটা সরকার বুঝবে? এগুলো তো কিছু বলে না। তাহলে কি প্রচ্ছন্নভাবে সরকারই করছে না? গতকালকের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমি যে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ হয়ে যাবে। তো অনেকে বলেছিলেন ভাই কবে বন্ধ হবে, কেমনে বন্ধ হবে? ভাই কবে বন্ধ হবে, কেমনে বন্ধ হবে, সেইটা তো আর আমার হাতের উপর না যে আর এটা বলাও যায় না যে কোনো একটা দেশের এম্বাসি আজকেই বন্ধ হয়ে যাবে, কালকেই বন্ধ হয়ে যাবে যদি যুদ্ধ না লাগে। তবে সেটার একটা সিমটম তো সম্ভবত আজকে দেখতে পেয়েছেন যে লং মার্চের অজুহাতেই হোক বা নিরাপত্তার ব্যাপারই হোক, যে কোনোভাবে আজকের দিনের যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সব ক্যান্সেল করে দিয়েছে। মানে ভিসা প্রত্যাশী, ভিসা প্রাপ্তরা সব আজকে টোটাল ওদের অফিসগুলো বন্ধ। এবং ওরা বলছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম বন্ধ। কালকেও খুলতে পারে, পরশুও খুলতে পারে, বা 15 দিন পরেও খুলতে পারে। সেই অবস্থায় আজকে লং মার্চে যেভাবে ওই যে বাচ্চা বাচ্চা পোলাপাইন দেখছেন তো, এখানে একটা 10-12 বছরের সব টুপি পরা মাদ্রাসার পোলাপাইন যেভাবে ব্যারিকেড ভেঙে লাফালাফি করছে, 6 স্তরের মধ্যে 5.5 স্তর ভাঙছে, হাফ স্তর ভাঙতে দেয়নি। মানে সরকারও চাচ্ছে যে তোমরা আসো আসো আসো, এই জায়গায় আমরা ব্লক করবো, এরপর তোমরা একটা মিটিং টিটিং করে আপাতত চলে যাবে। এইভাবে কইরা তোমরা শুক্রবার, শুক্রবার হবে মেইন হিটিং পিরিয়ড, সেদিনের ভিতরে কিছু একটা ঘটবে। এদিকে আজকে যতটুকু ইনফরমেশন পেলাম যে ইন্ডিয়ান এম্বাসিতে চাকরি করে যারা, তাদের পরিবার যারা বাংলাদেশে আছে, বা বিভিন্ন আপনার ফ্যাক্টরিতে যেসব ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার যারা ভিসা নিয়ে বাংলাদেশে কার্যক্রম করছে বা চাকরি করছে, এদের সকলের পরিবার কে কোথায় থাকে, কি করে না করে, সমস্ত লিস্ট নাকি হাসনাত আবদুল্লাদের কাছে আছে। তার মানে হচ্ছে যে হিটিংয়ে আস্তে আস্তে তারা হিট হবে, তারা এটা বলা হচ্ছে, কিন্তু জানি না কি হবে। তবে ভাই সব সম্ভবের দেশ বাংলাদেশ, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। তো আমার এই ভিডিওটা আমার ভারতীয় যেসব ভাই বোন দেখেন তাদের কাছে আমি বলবো যে এই যে আমার দেশের মানুষ এখন যেভাবে আপনারা দেখছেন যে যেভাবে আপনাদের ঘৃণা করছে, আপনাদের এম্বাসি খুইলা ফেলার কথা বলছে, লাথি মারার কথা বলছে, আপনার সরকারের কাছে দাবি জানানো উচিত যে আমাদের দেশে আপনাদের এম্বাসিটা আল্লাহর হস্তে বন্ধ করে দেন, কিছুদিন বন্ধ করে দেন। চাউল ডাল আমাদের কাছে বেচেন না, কি দরকার আছে এই 46 টাকা ধরে 50,000 মেট্রিক টন চাউল বেচার? বন্ধ করে দেন, বন্ধ করে দেন, কাঁটাতারের বেড়া লাগাই দেন, একদম প্রতি ইঞ্চি জায়গায় কোনো, সব কিছু বন্ধ করে দেন, একটু দেখুক না
আমার দেশের লোকজনও দেখুক যে আপনারা ছাড়া আমরা চলতে পারি কিনা, আর আমাদেরকে ছাড়া আপনারা চলতে পারি কিনা, একটু দেখানোর দরকার। এবং এই কারণে আমার মনে হয় একটু নিরাপত্তার অজুহাতে হইলো আপনাদের এম্বাসি ফেম্বাসি এগুলো বন্ধ করে দিয়া একটু চুপ থাকলে তো মনে হয় যে কিছু একটা হবে। আমরাও বুঝবো, যারা আন্দোলন করতে তারাও বুঝবে, আপনারাও বুঝতে পারবেন আসলে কে কার পরিপূরক, কে কার কে দরকার। আর আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে আমার একটা অনুরোধ যে আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা এখন রাস্তাঘাটে পালায়ে রয়েছে, অমুক রয়েছে তমুক রয়েছে, এই অবস্থায় আছে। তা আওয়ামী লীগ একটা গণ আত্মসমর্পণ কর্মসূচি দেওয়া উচিত, যে যার ভিতরে এক একজনের ভিতরে 17-18টা মামলা আছে। তো এই হিসাব করতে গেলে আমার মনে হয় লাখ পাঁচেক লোকের বিরুদ্ধে মামলা আছে। তারা সকলে গণ আত্মসমর্পণ কর্মসূচি দিলেই হয়, যে সবাই আত্মসমর্পণ করে যার যার মতো সবাই জেলে যাবে, পালাইয়া থেকে আর না খাওয়ার চেয়ে জেলে যাইয়া ডাইল রুটি খায়, কতদিন সরকারও খায় তারা, কতদিন আমরাও খাইতে পারি সেটাও দেখি। দুইটা গেলে হয়তো একদিন আমরা জেলখানা ভাঙ্গিয়েই বাইরে আসবো, লাখ লাখ পোলা পাই, সেদিন আরেক বিপ্লব হয়ে যাবে। এরকম একটা কর্মসূচি মনে হয় আমার দেওয়া উচিত। তার মূল কথা কিন্তু আসলে যে ভারতের প্রণব বর্মা ওনাকে যে লাথি মেরে বের করে দিবেন, এই ধরনের ঘটনা আমি পৃথিবীর আর কোনো দেশ সম্পর্কে কোনো দেশের জনগণ এভাবে বলছে কি না আমি জানি না। এখন আপনারা অনেক বলতে পারেন যে ভাই এরা জনগণ না, ভাই এরা জনগণ না তো এরা কি কুত্তা বিলাই না, এরা জনগণ, সন্ত্রাসী জনগণ আকার যাই হব, যেহেতু দেশটাই চলতেছে সন্ত্রাসী সরকারের মাধ্যমে, সে তাদের সরকার সন্ত্রাসী হবে। তো এখন প্রণব বর্মাকে আজকে লাথি মারতে চাচ্ছে, কালকে আবার আরেকজনকে লাথি মারতে চাইবে। তবে এই হাসনাত আবদুল্লার মাথায় কিছু আছে, কারণ সে জানে যে প্রণব বর্মা যেহেতু বলে দিয়েছে যে এই দেশ আর কাজ করতে সে ইচ্ছুক না, সুতরাং তাদের সরকার হয়তো তাকে উঠে নিয়ে অন্য কাউকে দিবে। সুতরাং সে হয়তো কালকে বলবে যে দেখছো, আমি যখন বলেছি লাথি মেরে প্রণব বর্মাকে বের করে দেওয়া উচিত, তখনই প্রণব বর্মাকে নিয়ে গেছে। আর এই হাসনাত আবদুল্লার 2 দিন আগে হাসনাত আবদুল্লার হুমকিতে যেহেতু ইন্ডিয়ার মাথা একটু নড়ছে, ওনারা যেহেতু ইয়েকে নিয়ে গেছে, কাকে, বাংলাদেশের অ্যাম্বাসেডারকে নিয়ে যে কিছু বলছে, সেটার বিপরীতে আজকে আবার হাসনাত বলল যে ওরে ডাকছো, তার আগে এরে লাথি মেরে বের করে দেওয়া উচিত। আমার মনে হয় আরেকটু আপনাদের স্ট্রং হওয়া উচিত। কাঁটাতারের বেড়া দিচ্ছেন, দেন, আরও দেন, আরও দেন, আরও দেন, পুরা বাংলাদেশের চতুর্দিকে কাঁটাতারের বেড়া দেন, সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় যে ভারতীয় অ্যাম্বাসি সবগুলোই আসলে এখন উঠায় নিয়ে যাওয়া উচিত, অথবা আমাদের উপর একটু অর্থনৈতিক অবরোধ দেওয়া উচিত। যদি ভারতের সেই ক্যাপাসিটি থাকে যে আমাদের উপরে একটা অর্থনৈতিক অবরোধ দিতে পারবেন, যদি ক্যাপাসিটি থাকে তাহলে দেন। যদি ভারতীয়রা আপনারা মনে করেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক না থাকলে আপনারা মারা যাবেন না বা না খেতে পেরে মরবেন না, তেমন যদি মনে করেন তাহলে একটা অর্থনৈতিক অবরোধ দেন, কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেন, দেখেন না কি হয়। তো আমার মনে হয় না আপনারা পারবেন। তার কারণ হচ্ছে যে আমার সম্ভবত ঢাকা শহরে এখন 13টা পারমাণবিক অস্ত্র নাকি ওই নদী নালা খালে বিলে রেডি করে রাখছে, পাকিস্তানিরা এনে দিয়েছে, এবং কয়েক হাজার জ্যামার নাকি সারা বাংলাদেশে লাগাই দিয়েছে পাকিস্তানিরা। সেটার বলে এখন আমরা বলিয়ান, আমরা 7 সিস্টার ভাঙছি। ওইদিকে আবার আপনাদের সাবেক বিচ্ছিন্নতাবাদী নেতা, কি জানি নাম, ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা, যাকে একসময় বাংলাদেশ সরকার ধরে ভারতের হাতে তুলে দিয়েছিলেন, তিনি ভারতে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন, সেই ভদ্রলোক এখন আবার ঢাকা শহরে ঘুরছেন। আজকে 1 মাস ধরে বিশেষ প্রটোকলে তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন। এগুলো কিন্তু এখন কথা চাউর হচ্ছে, চলছে। সুতরাং কি হবে সেটা ভবিষ্যৎ জানে। তবে ভারতীয় সরকারও কি সিদ্ধান্ত নেয় সেটাও দেখার বিষয়। আর আমাদের হাসনাত আবদুল্লাহ তারা যেহেতু আজকের কর্মসূচি ওনাদের হিসাবে মোটামুটি সফল, এবং আমার হিসাবেও মোটামুটি সফল, খারাপও করে নাই এরা। এরা তো 5.5 স্তরের নিরাপত্তা তো ভেঙে দিছে। আর হাফ স্তরের নিরাপত্তা সম্ভবত তারা আজকেই করতে চায় না এইসব, কারণ লাথি মারবে, কোপাইবে, কিছু মারবে, এরপরে যায় হয়তো ইরানের মতন ভারতীয় দূতাবাস মুতাবাস যা আছে সবগুলোতে আগুনও লাগাই দিতে পারে। কি করবে সেটা হচ্ছে যে তাদের বিষয়। সুতরাং আপনারা এতক্ষণ হয়তো হাসনাত আবদুল্লাহ সেই ভিডিওটা সকলেই দেখেছেন, যেখানে বলছেন উনি লাথি মেরে ভেঙে দিবেন। তো দেখেন কি হয়, আপনারাই ভালো বুঝেন, ভারতীয় যারা আছেন তারা ভালো বুঝেন, বাংলাদেশি যারা আছেন তারা ভালো বুঝেন।
এই যে হিমন্ত বিশ্ব শর্মা এখন বলছেন যে দিল্লি চুপ থাকবে না, কিন্তু তিনি জানেন যুদ্ধ পরিস্থিতি না হলেও তার রাজ্য বা তার আশপাশের রাজ্যগুলোকে অস্থিতিশীল করে তুলতে আসলে ওই আশ্রয় প্রশ্রয় কত গুরুতর ভূমিকা রাখে। কারণ শেখ হাসিনা সরকারের সময় যখন আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার নেতাদেরকে ধরিয়ে দিল শেখ হাসিনা সরকার, তারপর হিমন্ত বিশ্ব শর্মা কয়েক দফায় সাংবাদিকদের কাছে এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন যে সে কারণে অনেক দশক পর আসামের মানুষ একটু নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারছে। ভারত বরাবরই তাদের প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা কিংবা মন্ত্রী পর্যায়ের কোনো উপদেষ্টা ভারত বিরোধী কোনো মন্তব্য করলে কিংবা সেভেন সিস্টার্স, চিকেন নেক এসব নিয়ে কোনো কথা বলে বসলে বা ফেসবুক স্ট্যাটাস দিলেই শুধুমাত্র প্রতিক্রিয়া দেখিয়ে এসেছে। কিন্তু এবার হাসনাত আব্দুল্লাহ ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে প্রয়োজনে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারতের সেভেন সিস্টার্স থেকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন করে ফেলা হবে এমন হুঙ্কার যখন এক জনসভায় দাঁড়িয়ে দিয়েছেন, এরপর ভারতকে নড়ে চড়ে বসতে হয়েছে। কারণ গত শুক্রবারে ওসমান হাদির কে হত্যা প্রচেষ্টার পর থেকেই ভারত বুঝতে পারছে যে বাংলাদেশে ভারত বিরোধী রাজনৈতিক ঐক্য ক্রমাগতভাবে আবারও আরেক দফা জোরদার হয়ে উঠছে এবং নির্বাচনের আগে সম্ভবত এমন একটা রাজনৈতিক পরিস্থিতিতে এই ঐক্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের যে লড়াই তাকে তুঙ্গে নিয়ে যাওয়ার যে প্রতিজ্ঞা করেছেন শহীদ মিনারে দাঁড়িয়ে সবাই মিলে হাতে হাত ধরে শপথ পাঠ করে, সম্ভবত রাজপথে সেটার একটা বিরাট শোডাউন বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো দেখিয়ে ছাড়বে। ভারত নিরাপত্তা উদ্বেগে বাংলাদেশে তাদের ভিসা সেন্টারটি, যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টারটি আজকে দুপুর 2টো থেকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। কারণ শুধু যে হাসনাত আব্দুল্লাহ সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে ফেলার হুমকি দিয়েছেন আর সকলে মিলে শপথ নিয়েছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রামের, তাই নয়, জুলাই আগস্ট আন্দোলনের আরেক পরিচিত মুখ সার্জিস আলম ওই সভায় সোমবারে ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে ভারতীয় দূতাবাস থাকার কোনো প্রয়োজন নাই। আর ওই সভাতেই আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেছিলেন যে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ভারত যদি তাদের দাবি দেওয়ার দিকে কর্ণপাত না করে তাহলে একটি একটি করে ভারতীয় প্রতিষ্ঠানে তারা টার্গেট করবেন এবং সেসব ভারতীয় প্রতিষ্ঠানে হামলার সম্ভাবনা তখন থেকেই এক রকমের স্পষ্ট হয়ে উঠেছিল ভারতের কাছে। তাই দুপুর 2টোর সময় যখন ভারত তার ভিসা সেন্টারটি বন্ধ করে দেয় তখন রামপুরা ব্রিজের কাছে বিপুল সংখ্যক ছাত্র কিন্তু আজ বুধবার মার্চ টু হাই কমিশন এই কর্মসূচি সফল করতে, মানে ভারতীয় দূতাবাসের দিকে তাদের মার্চ সফল করতে জড়ো হচ্ছে এবং এই কর্মসূচির ডাক দিয়েছে জুলাই ঐক্য নামে একটা সংগঠন, যে সংগঠনে জুলাই আগস্ট আন্দোলনে যোগদানকারী সকল রাজনৈতিক দলের তরুণেরাই যোগ দিয়েছেন। তার মানে ভারতের জন্য নিরাপত্তা উদ্বেগটা এখন খুব স্পষ্ট এবং বাস্তব হয়ে উঠেছে। ভারত তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ডেকে বলেছে যে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লি গভীরভাবে উদ্বিগ্ন এবং হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম বা এমন কোনো ব্যক্তির নাম তারা উল্লেখ করে নাই বটে, কিন্তু তারা বলেছে তাদের বিবৃতিতে, এই রিয়াজ হামিদুল্লাহকে ডেকে পাঠানো সম্পর্কে যে বিবৃতি, সেখানে তারা বলেছে তারা বাংলাদেশের হাই কমিশনারের মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করেছে কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে, যারা ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার কথা ঘোষণা করেছে।
বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। দুঃখজনকভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তদন্ত করেনি কিংবা ভারতের সঙ্গে অর্থবহ কোনো তথ্য প্রমাণও বিনিময় করেনি। ভারত স্পষ্টতই ওসমান হাদির ওপর হামলার ঘটনা এবং ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে, ভারতে আশ্রয় নিয়েছে, এই বয়ানটির বিষয়ে এখানে উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে কিন্তু বলেছে যে ওসমান হাদির ওপর হামলাকারীরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে তাহলে ভারত যাতে তাকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেয়। কিন্তু ভারত যেমনটা বলছে, বাংলাদেশ সরকার একদিকে যেমন এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকারই করে নাই যে হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে, তেমনি আর কোনো তথ্য প্রমাণও দেয়নি বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের আগেও বলেছিল যে তারা তাদের ভূমি অন্য কোনো দেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেয় না। কিন্তু এই প্রসঙ্গটি বাংলাদেশে এই যে জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্বদানকারী রাজনৈতিক পক্ষের কাছে এই অবস্থানটি ভারতের গ্রহণযোগ্য নয়, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে হাসনাত, সার্জিস থেকে এই জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী পুরো রাজনৈতিক পক্ষটি মনে করে যে এই যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ভারত জায়গা দিয়েছে এবং ভারতে বসে শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে সংগঠন করছেন এবং মাঝে মাঝেই বক্তৃতা দিচ্ছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, এই পুরো বিষয়টি বাংলাদেশের জন্য একটা নিরাপত্তার হুমকি সৃষ্টি করছে। এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনারকে ডেকে সর্বশেষবারও এই কথাটা কিন্তু উল্লেখ করেছে। কাজেই ভারত যা বলতে চাইছে আর বাংলাদেশ সেটাকে যেভাবে গ্রহণ করছে, এর মধ্যে এখন একটা বিস্তর ফারাক স্পষ্ট হয়ে উঠছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার বিজ্ঞপ্তিতে বলেছে যে তারা হাইকমিশনারের দৃষ্টি এদিকেও আকর্ষণ করেছে যে কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ভারতীয় মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। কিন্তু 2024-এর 5ই আগস্টের পর থেকেই কিন্তু ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনায় ভারতের যে ভিসা সেন্টারগুলো ছিল সেগুলো নিরাপত্তা আশঙ্কায় 1 বছরেরও বেশি সময় বন্ধ থেকে এই সেপ্টেম্বর মাসে সীমিত পরিসরে চালু করা হয়েছে। কাজেই ভারতের হাইকমিশনের স্থাপনাগুলো এই নিয়ে এই নিরাপত্তা উদ্বেগও কিন্তু 2024-এর 5ই আগস্ট থেকেই শুরু হয়েছে। আর 7 সিস্টার্স প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহর যে মন্তব্য, যেই মন্তব্যকেই সম্ভবত চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ড হিসেবে অভিহিত করতে চাইল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের নেতৃবৃন্দের পক্ষে কিংবা কেন্দ্রীয় নেতাদের পক্ষে তা নিয়ে আসলে এই সময়ে উদ্বিগ্ন না হওয়া মুশকিল হয়ে পড়েছে। সে কারণে ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি অত্যন্ত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহর 7 সিস্টার্স বিচ্ছিন্ন করে ফেলার মন্তব্যের। তিনি বলেছেন, এমন কল্পনা করাও ভুল, নর্থ ইস্ট বিচ্ছিন্ন করার হুমকিতে চুপ থাকবে না ভারত। তিনি বলেছেন যে এগুলো বাংলাদেশের রাজনীতিকদের হীন মানসিকতার প্রতিফলন। গত 1 বছর ধরে বাংলাদেশ থেকে ভারতের নর্থ ইস্টকে তাদের সঙ্গে একীভূত করার আহ্বান জানিয়ে বক্তব্য শোনা যাচ্ছে। বাংলাদেশের জন্য এমনটা কল্পনা করাও ভুল, এই মন্তব্য করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সঙ্গে বলেন যে ভারত একটা বিশাল দেশ, পারমাণবিক শক্তিধর, বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতির দেশ। আমাদের উচিত, এখন ভারতের উচিত দেশটিকে আর সাহায্য না করা এবং তাদের জানিয়ে দেওয়া যে ভারতের বিরুদ্ধে এমন আচরণ করা হলে নয়াদিল্লি চুপ করে থাকবে না। অনেক সংবাদপত্র লিখছে যে শুধুমাত্র যে নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে উল্লেখ করে ভারতের পক্ষ থেকে একটা পাল্টা হুমকি দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, তাই নয়, তিনি এমন কথাও বলেছেন যে বাংলাদেশের যুদ্ধে ভারতের সঙ্গে পাল্লা দিতে আরো 14 বার জন্মগ্রহণ করতে হবে, মানে রিবর্ন হতে হবে। এবং এই যে
এই যে ভারতের সেভেন সিস্টার্স প্রসঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে বা জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী রাজনৈতিক পক্ষের সঙ্গে ভারতের একটা উদ্বেগের সম্পর্ক, রেশারেশির সম্পর্ক, তার সূচনা হয় যখন দায়িত্ব নেওয়ারও দুদিন আগে এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে প্রথম যে কথাটা হাসনাত আব্দুল্লাহ সোমবার দিন গিয়ে বলেছেন শহীদ মিনারে দাঁড়িয়ে, সে কথাটা ডক্টর মোহাম্মদ ইউনূস এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশ অস্থিতিশীল হলে তার প্রভাব সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গেও গিয়ে পড়বে। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে মার্চ মাসে বলে এসেছিলেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য ওই সেভেন সিস্টার্স ল্যান্ডলকড, মানে তাদের কোনো সমুদ্র নেই এবং তাদের সাগরে পৌঁছানোর একমাত্র পথ বাংলাদেশ হওয়ায় বাংলাদেশি সেভেন সিস্টার্স এর জন্য সাগরের একমাত্র অভিভাবক। আর এর মাঝে গত ডিসেম্বরে 16ই ডিসেম্বরের স্ট্যাটাস দিতে গিয়ে তখন মন্ত্রী পদে থাকা উপদেষ্টা মাহফুজ আলম তিনি এক বৃহত্তর বাংলার ছবি দিয়ে, যেখানে যেই ম্যাপে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য এবং পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দিয়ে বলেছিলেন এই বিজয় চূড়ান্ত বিজয় নয়, 16ই ডিসেম্বরে বাংলাদেশ একটা পোকায় খাওয়া মানচিত্র পেয়েছে, বৃহৎ বঙ্গের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে। ওই কয়েক দফাতেই মানে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মাহফুজ আলমের কথাতে বারবারই ভারত প্রতিক্রিয়া জানিয়েছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের তরফে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই কিন্তু প্রতিক্রিয়া জানানো হয়েছিল। ভারত বরাবর দেখেছে যে বাংলাদেশে যখন এমন সরকার থাকে যে সরকার এই বিচ্ছিন্নতাবাদী শক্তির তৎপরতার বিষয়ে জিরো টলারেন্স দেখায়, যেমন শেখ হাসিনা সরকার, তখন যেমন ওই বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে রাজ্যগুলোতে ভাটা পড়ে, ঠিক তেমনি তুঙ্গে ওঠে যখন বাংলাদেশে এরা হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছেন আশ্রয় প্রশ্রয় পান। এই যে হিমন্ত বিশ্ব শর্মা এখন বলছেন যে দিল্লি চুপ থাকবে না, কিন্তু তিনি জানেন যুদ্ধ পরিস্থিতি না হলেও তার রাজ্য বা তার আশপাশের রাজ্যগুলোকে অস্থিতিশীল করে তুলতে আসলে ওই আশ্রয় প্রশ্রয় কত গুরুতর ভূমিকা রাখে। কারণ শেখ হাসিনা সরকারের সময় যখন আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার নেতাদেরকে ধরিয়ে দিল শেখ হাসিনা সরকার, তারপর হেমন্ত বিশ্ব শর্মা কয়েক দফায় সাংবাদিকদের কাছে এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন যে সে কারণে অনেক দশক পর আসামের মানুষ একটু নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারছে। কাজেই হিমন্ত বিশ্ব শর্মার ঘুম বা ওই 7 রাজ্যের রাজনৈতিক নেতৃবৃন্দের ঘুম একরকম হারাম হয়ে গেছে হাসনাত আব্দুল্লাহর কথায়, এবং তার সঙ্গে তারা যখন হাসনাত আব্দুল্লাহদের মিত্র যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের অবস্থানও যে এর চেয়ে আলাদা নয় সে বিষয়টা নিশ্চিতভাবে জানে। কাজে ভারত স্বাভাবিকভাবেই হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমদের হুমকিগুলোকে আর হালকাভাবে দেখতে পারছে না। একদিকে উত্তর পূর্বাঞ্চলের অস্থিতিশীলতা নিয়ে যেমন ভারত উদ্বিগ্ন, তেমনি ভারত ক্ষুব্ধ যে বাংলাদেশে ভারতের হাই কমিশন সহ ভারতের স্থাপনাগুলোকে নিরাপত্তাহীন করে তোলার এই হুমকিকে বাংলাদেশের সরকার প্রতিরোধ করছে না।